এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, এক্সপ্রেস নিউজে আপনাদেরকে স্বাগত। আপনারা জানেন সন্ধ্যাকালীন বিশেষ অনুষ্ঠান ঠিক সন্ধ্যে 7টা বাজলেই কিন্তু আমরা চলে আসি এক্সপ্রেস অনলাইন এই বিশেষ সন্ধ্যাকালীন অনুষ্ঠান নিয়ে। অবশ্যই আমাদের সাথে থাকে বিশেষ কিছু প্রতিবেদন, বিশেষ আমাদের প্রতিনিধি থাকে, প্রত্যেকটা জেলার প্রতিনিধি থাকে এবং দিনের সেরা বাছাই করা কিছু প্রতিবেদন নিয়ে আমরা হাজির হই আপনাদের সামনে। আমাদের সাথে এই সন্ধ্যায় আছে, আমাদের সাথে আমার পাশেই আছে একদম সরাসরি চলে যাবো বিপ্লবদা কাছে। বিপ্লবদা আছে ডেস্ক ইনচার্জ বিপ্লব চ্যাটার্জি মহাশয়। বিপ্লবদাকে স্বাগত অনেক এক্সপ্রেস অনলাইনে। প্রথমেই যাব কালনার দিকে। প্রথম যেই জেলার দিকে খবর রাখবো সেটা হচ্ছে কালনার দিকে যাব। পূর্বস্থলী 1 নম্বর ব্লকের নিমতলার কিষাণ মান্ডিতে তৈরি করা হয় প্রায় 100টি দোকান ঘর। গত 5 বছর ধরে কৃষকদের মধ্যে বন্টন করা হয়নি বলেই অভিযোগ সরব হয়েছেন স্থানীয় মানুষজনরা। বিপ্লব, আপনি এই বিষয় নিয়ে কি বলবেন? প্রায় 100টি দোকান ঘর কিন্তু এই প্রশ্ন উঠেছে, কি বলবেন আপনি? প্রত্যেকটি, তুমি যদি বলো পূর্ব বর্ধমান হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের শস্য ভাণ্ডার, যেটা বলা হয় শস্য ভাণ্ডার, কারণ পূর্ব বর্ধমান থেকেই শস্যের উৎপাদনটা সবচেয়ে বেশি এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই শস্য ভাণ্ডারটাকে নিজেদের হাতে নেওয়ার মতো একটা পরিকল্পনা করেছিল যাই হোক একটি কর্পোরেট সংস্থা। তারা এটি অর্গানাইজেশন করার চেষ্টা করেছিল যে এই যে চাষিদের থেকে সরাসরি মাল কিনে তারা মার্কেটে বিক্রি করবে। কিন্তু এইখানে একটা বড় জিনিস হচ্ছে যে তুমি দেখবে যে আমাদের এই চাষিদের, মানে ভারতবর্ষের চাষিদের, তারা তাদের পায়ের ঘাম মাথায় ফেলে ফসল রোজগার করে, একদম ফসল তোলে আর কি। যে ফসল তোলে সেই ফসলে যে মুনাফা হওয়ার কথা, প্রাকৃতিক বিপর্যয় বলো, বন্যা বলো, নানা রকম কারণে তারা কিন্তু কখনো কখনো সার্থক হয় না। যখনই সার্থক হয় না, কারণ তারা বেশিরভাগ ক্ষেত্রেই তারা ব্যাংক থেকে ঋণ নিয়ে চাষ করেন। কারণ চাষ তো এই নয় যে দুটো দানাটাও তাকে কিনতে হয় এবং সেই দানাটা যখন ফসলে রূপান্তরিত হয় তার জন্য তাকে সার, তার বাকি মানে গোলায় তোলা পর্যন্ত তার খরচ আছে একদম। কিন্তু এই খরচটা তো চাষির ঘরে থাকে না। চাষি কি করে, এই খরচটা ব্যাংক থেকে একটা ঋণ নেয়। মজার বিষয় হচ্ছে যে গত বছর ভয়ঙ্কর ক্ষতি হয়েছে মেমারিতে, ধরো আলু চাষের বিশাল ক্ষতি হয়েছে, সে যে কোনো চাষে ক্ষতি হয়েছে, ধানেও ক্ষতি হয়েছে, যে মানে বৃষ্টিতে জলে ভেসে গেছে অতিবৃষ্টির ফলে, যার জন্য নষ্ট হয়েছে। বিঘের পর বিঘে তোমার লঙ্কার চাষ নষ্ট হয়েছে। কিন্তু মজার বিষয় হচ্ছে চাষি লস হয়, লোকসান হয়, তবু সে চাষ ছাড়া অন্য কিছু জানে না। আসলে সৃষ্টির মধ্যেই আনন্দ আছে। তো এই চাষিরা বারবার তাদের ন্যায্য মূল্য পায় না, মাঝখানে ফোরেরা ঢুকে যায়। সেই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্র এবং রাজ্য সরকারের একটা খুব সুন্দর প্রকল্প হচ্ছে কিষাণ মান্ডি। প্রত্যেক ব্লকে একটা করে কিষাণ মান্ডি আছে। মেমারি ব্লকে দুটো আছে, মেমারি 1 এবং মেমারি 2। আমাদের পূর্বস্থলীতেও রয়েছে 1, 2। তো এরকম প্রত্যেকটা জেলায়, মানে প্রান্তে যেখানে চাষ হয় সেখানে একটা করে কিষাণ মান্ডি আছে। আর এই কিষাণ মান্ডিগুলো করা হয়েছে চাষিরা সরাসরি সরকারের কাছে তাদের ধান বিক্রি করে দেবে, এটাই ছিল তাদের উদ্দেশ্য। এখান থেকে তাহলে কি হবে, চাষিরা তাদের যোগ্য দাম পাবে। বিভিন্ন কৃষি সহায়তা কেন্দ্র বলা যেতে পারে এটা। কিন্তু তুমি বললে আজকে আমরা কেন কিষাণ মান্ডি নিয়ে খবর করছি। অবশ্যই আজকে কিষাণ মান্ডি নিয়ে খবর করার অনেক কারণ আছে, তবু আপনাদের জানিয়ে রাখি আজকে যে খবরটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে কালনা পূর্বস্থলী 1 নম্বর ব্লকের নিমতলার কিষাণ মান্ডিতে তৈরি করা হয় 100-এরও বেশি দোকান ঘর।
প্রায় 5 বছর হয়ে গেছে, সেগুলো চরম অব্যবস্থার মধ্যে রয়েছে। এবং স্থানীয় মানুষের অভিযোগ, এই কিষাণ মান্ডির ছবিটা এটা সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে ভাইরাল হয়েছে। আমি একবার আপনাদের প্রতিবেদনটা দেখাতে চাই, তাহলে কিছুটা পরিষ্কার হবে যে কিষাণ মান্ডির মুখ্য উদ্দেশ্য কোথায় আর সেটা কেন 5 বছর ধরে এখানে ব্যাহত হচ্ছে। চলুন একবার প্রতিবেদনটা দেখি। পূর্বস্থলী ব্লকের নিমতলার কিষাণ মান্ডিতে তৈরি করা প্রায় 150টি দোকানঘর গত 5 বছর ধরে কৃষকদের মধ্যে বন্টন করা হয়নি বলে অভিযোগ। কিষাণ মান্ডির 1/3 দখল করে রেখেছে নাদনঘাট থানার পুলিশ, যেখানে পুলিশের যাবতীয় বাজেয়াপ্ত করা গাড়িগুলো রাখা হয়। এমনটাই অভিযোগ। কিষাণ মান্ডির ওই গেট দিয়ে নাকি সাধারণ মানুষের প্রবেশ নিষেধ। কিষাণ মান্ডির 3 নম্বর গেট দীর্ঘকাল ধরে বন্ধ। ভেতরে আগাছা জঙ্গলে গ্রাস করেছে, বিষধর সাপের দল বাসা বেঁধেছে। নিয়মিত ব্যবহার না করায় শৌচালয়গুলো নষ্ট হতে বসেছে। কিষাণ মান্ডি একটি অংশে অব্যবহৃত প্লাস্টিকের ব্যবসা চলছে। আমরা আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যম দিয়ে আমরা প্রশ্ন রাখতে চাই। আপনারা দেখছেন যে বিগত 5-7 বছর ধরে এই বিল্ডিংগুলো নির্মাণ হয়ে পড়ে আছে কিষাণ মান্ডির নাম করে, কিন্তু কিষাণ মান্ডির জায়গায় আজকে দেখুন কি পরিমাণে কাঁচরা যেগুলো বাইরে থেকে এনে এখানে গচ্ছিত করা হয়েছে। কিষাণ মান্ডি হচ্ছে সবজি বিক্রির জায়গা, কিন্তু এই সবজি বিক্রয়ের জায়গায় এই রকম কাঁচরা এখানে এনে ফেলা হয়েছে। কতগুলো ঘর আছে এখানে? এখানে 100-র উপরে ঘর আছে। এই সেকেন্ড জোনে, থার্ড জোনে? হ্যাঁ, থার্ড জোনে। কি ওইগুলো ঘরগুলো খুলছে? এই ঘরগুলোতে এইভাবে নির্মাণ হওয়ার পরে এইভাবেই পড়ে আছে। কত বছর ধরে পড়ে আছে? তাও 5-7 বছর ধরে পড়ে আছে এইরকম। এলাকার অধিকাংশ বাসিন্দারা কিষাণ মান্ডি বন্ধ হয়ে থাকা দোকান ঘরগুলো আজও চালু হতে দেখেনি। এমনটাই অভিযোগ করছে বিজেপি নেতৃত্ব। পূর্বস্থলী 1 নম্বর ব্লকের এই গুরুত্বপূর্ণ কৃষক মান্ডি, যেখানে সরকারের কোটি কোটি টাকা ব্যয়ে এই মান্ডি নির্মিত হয়েছে, এর প্রকৃত উদ্দেশ্য ছিল কৃষক এখানে তাদের নিজস্ব মাল মজুত রাখবেন এবং এখানে কৃষক তার মাল ক্রয় এবং বিক্রয় উভয় কাজই এই কিষাণ মান্ডির থেকে হবে। আজকে দীর্ঘ বছর অতিবাহিত এই কিষাণ মান্ডি তৈরি হয়েছে, কোটি কোটি টাকা ব্যয়ে এই কৃষক মান্ডি, যেখানে প্রায় 1.5 শতাধিক কাউন্টার আছে, 1.5 শতাধিক ঘর রয়েছে। সেই ঘরগুলো সব শাটার বন্ধ, কৃষকদের এখানে দেখা মেলে না। ওপেন শেডের উপরে কিছু খুচরো কৃষি কাজের কর্ম এখানে চলে। বাকি এই বিশাল কিষাণ মান্ডির 3টে রো, যেখানে 2টো রো ওপেন থাকলেও প্রথম রোয়ে কিছু সবজি জাতীয় কিছু কাজ চলে, বাকি দ্বিতীয় রোয়ের বিশাল অংশ কৃষকদের কাজে না ব্যবহৃত হওয়ার কারণে এখানকার সংশ্লিষ্ট থানা, এ থানা তার সিজার এবং ওয়েস্টেজ মালপত্র এখানে মজুত করে রেখেছে। এক কথায় থানা এই অংশকে ব্যবহার করছেন। কোটি কোটি টাকা খরচ করে কৃষকদের স্বার্থে এই কিষাণ মান্ডি তৈরি করা হয়েছিল, কিন্তু চাষিদের মধ্যে আজও 80% দোকানঘর বন্ধ করা হয়নি। উন্নয়নের টাকা নয়-ছয় করা হয়েছে বলে তাদের অভিযোগ। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। কালনার সেই কিষাণ মান্ডির চিত্র আমরা দেখলাম। আছে কিষাণ মান্ডি কিন্তু নেই সেখানে কিষাণ। সেখানে দোকান আছে কিন্তু সেখানের দোকানের প্রত্যেকটা শাটার বন্ধ হয়ে পড়ে রয়েছে। একদম নির্ঝুম এলাকা। কি বলবেন বিপ্লব এই বিষয়ে আপনি? মানে কালনার এই কিষাণ মান্ডি একদম কি মানে কি বলবেন এই চিত্রে আপনি? তোমাকে একটা কথা বলি যে নিন্দুকেরা তো অনেক কথাই বলবে, এটা তো ঠিক। যে ছবিটা তুমি এই মুহূর্তে দেখালে, যে ছবিটা দেখালে আপনাদের দর্শকদেরও জানাই, কিষাণ মান্ডি একটা মহৎ উদ্দেশ্য নিয়ে করা হয়েছে। হ্যাঁ, ব্যতিক্রম এখানে আছে। একদম কিছুই এখানে হয় না যদি বলা হয় তাহলে মিথ্যে কথা বলা হবে। আপনাদের বলে রাখি, 3200 হেক্টর জমিতে প্রায় 48,000 মেট্রিক টন মানে পেঁয়াজ উৎপাদন হয় পূর্ব বর্ধমান জেলায়। বোঝাতে পারলাম আপনাদের?
3,000 মানে আমাদের পূর্ব বর্ধমানের কথা বলছি, 3,200 হেক্টর জমিতে 48,000 মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হয় পূর্ব বর্ধমান জেলায়, যার বেশিটাই হয় কালনা মহকুমায়। অথচ মানে সংরক্ষণ করা যায় না বলে আমাদের পেঁয়াজ কি হয়, নষ্ট হয়, আমাদের ফোড়েদের কাছে বিক্রি করতে হয় কম নয়, এবং বেশিরভাগ সময়টা আমাদের ভিন রাজ্য থেকে ফোড়েদের থেকে পেঁয়াজ বিক্রি করতে হয়, মানে পেঁয়াজ কিনতে হয়। এবার পেঁয়াজ বিক্রি করতে হয়, প্রতি বছরেই নাসিকের পেঁয়াজের উপরে বাংলাকে নির্ভর করতে হয়। সেই জায়গায় দাঁড়িয়ে এই যে যোগানের অভাবটা কমাবার জন্য একদম তোমাকে বলে দিই যে কিষাণ মান্ডি করেছে, এই কিষাণ মান্ডিতে 40 মেট্রিক টন যাতে পেঁয়াজ কৃষক মানে 40 মেট্রিক টন যদি পেঁয়াজ সংরক্ষণ করা যায় সেই রকম একটা ব্যবস্থা করা হয়েছে। আমি কিন্তু সেইখানে ফোন করেছিলাম আজকে, ফোন করে যেটা জানতে পারলাম সেখানে যিনি দায়িত্ব আছে, গত মার্চ মাসে এটা আবেদন করতে হয়, সেখানে এবছর প্রায় 30 থেকে 37 মেট্রিক টন কিন্তু পেঁয়াজ সংরক্ষণ করা হয়েছে এই কৃষক মান্ডিতে। তবে 1 নয় 2 নম্বর, 1-2-এর কথাটা সেভাবে তিনি সেভাবে উল্লেখ করতে পারেন না। তবে আপনাদের জানিয়ে রাখি, ব্যক্তিগতভাবে যদি কিষাণ মান্ডিতে রাখার অসুবিধা, কিষাণ মান্ডিতে রাখলে কিন্তু কোনো পয়সা করি কিছু দিতে হয় না, কিন্তু ব্যক্তিগতভাবে কেউ যদি মনে করেন, মানে একদম 1 ও 2 ব্লকের চাষিরা যদি মনে করেন তারা নিজেরা বাড়িতেই সংরক্ষণ করবেন, সে ব্যাপারে সরকার কিন্তু আপনাদের সাহায্য করবে, এবং তার জন্য কিন্তু আপনাদের একটা সামান্য খরচ যেটা দিতে হয়, সেক্ষেত্রে সরকারও কিছুটা আপনাদের মানে 25 মেট্রিক টন পর্যন্ত আপনারা সংরক্ষণ করতে পারবেন। সরকার এরকম 17টা কিন্তু কাজ ইতিমধ্যে সম্পূর্ণ করেছে। প্রায় 1,75,000 টাকার মতো খরচা হয় 25 মেট্রিক টন সংরক্ষণের জন্য। মানে এটা আপনি যদি নিজে উদ্যোগে, ব্যক্তিগত উদ্যোগে করতে চান, কিষাণ মান্ডিতে যদি আপনার ভয় করে, কিন্তু কথা হচ্ছে কিছু হয় না বললে ভুল হবে। কিষাণ মান্ডিতে বিভিন্ন কিষাণ মান্ডিতে যে কাজ হয়, বিশেষ করে মেমারি, আমাদের মেমারির একদম শস্য ভাণ্ডারের মূল জায়গা, সেইখানে কিন্তু যে 1 নম্বর এবং 2 নম্বর ব্লকের যে মেমারি ব্লকের যে দুটো কিষাণ মান্ডি আছে, সেই কিষাণ মান্ডিতে কিন্তু ধান কেনা বেচা হয়, সরকার সেখানে ধান কেনা বেচা করে। আজকে যে ছবিটা আমরা দেখলাম সেটা হচ্ছে পূর্বস্থলীর 1 নম্বর ব্লকের। সত্যি অত্যন্ত যে অবস্থাটা দেখলাম, এই অবস্থাটা দেখে আতঙ্কের মধ্যে আমরা রয়েছি। কারণ হচ্ছে এরকম তো হওয়ার কথা নয়, একদম থানা সেখানে গাড়ি রেখে দিয়েছে, সিজ করা গাড়ি রেখে দিয়েছে, জঙ্গল হয়ে গেছে 3 নম্বর গেটটা। আমরা একটু সরাসরি আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলার চেষ্টা করব। শুনতে পাচ্ছ রিতা? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। রিতা, আজ যে ছবিটা আমরা দেখলাম, মানে আজকে যে ছবিটা দেখলাম, সেই ছবিটা কদিন ধরে সোশ্যাল মিডিয়ায় যেমন ঘুরে বেড়াচ্ছে, তুমি আজকে সেই ছবিটা পাঠিয়েছো, কি প্রতিক্রিয়া, মানে ওখানকার মানুষের কি প্রতিক্রিয়া, কৃষকদের কি, কেন কৃষকরা এটা ব্যবহার করছে না, আর ওখানে এই রকম একটা ধ্বংসস্তূপ হয়ে আছে কেন? দেখুন, কিষাণ মান্ডিটা যেভাবে পড়ে আছে সেটা মানে দেখাটা খুবই মানে কষ্টকর, কারণ চাষিদের জন্য সে কিষাণ মান্ডি তৈরি করা হয়েছে। সে কিষাণ মান্ডি এখনো পর্যন্ত চাষিদের হাতে বন্টন করতে পারলো না। কেন পারলো না সেই কথা এখনো পর্যন্ত জানা যায়নি। তবে সেখানে দেখা যাচ্ছে যে আমাদের যে পূর্বস্থলী পুলিশ, তার হচ্ছে যে সিজ করা গাড়িগুলো সেগুলো সেখানে রেখেছে। এমনকি তারা বলেই দিয়েছে যে ওই গেটে তালা বন্ধ করা আছে, ওই গেট দিয়ে কোনোভাবে ভিতরে যাওয়া যাবে না, তারা পুরো জায়গাটা নিয়ে নিয়েছে। কিন্তু এটা তো বাঞ্ছনীয় নয় আমাদের ক্ষেত্রে, একদম কারণ কিষাণ মান্ডি কৃষকদের জন্য, তারা সেখানে তাদের সবজি রাখবে বা তারা যা চাষ করবে, যা শস্য ভাণ্ডার যা তাদের যা আছে সেগুলো তারা রাখবে, কিন্তু সেখানে কোনো পয়সা লাগে না। কিন্তু এইখানে যে এইটা দীর্ঘ কয়েক বছর ধরে এইভাবে এটা পড়ে আছে, জঙ্গল হয়ে গেছে, সত্যি এটা আমাদের কাছে লজ্জাজনক। কারণ হচ্ছে আমাদের বর্ধমান হচ্ছে শস্যের ভাণ্ডার, সেখানে এইভাবে কৃষকরা অবহেলিত হচ্ছে, এটা খুবই লজ্জাজনক ব্যাপার। হ্যাঁ, তোমাকে জানিয়ে রাখি সবচাইতে বেশি মেট্রিক টন, মানে যে চাহিদা আমাদের, সবচেয়ে বেশি মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হয় কালনায় উৎপাদন হয়, যেটা আমাদের কাছে সার্ভে রিপোর্টে যা আসছে সবচেয়ে বেশি উৎপাদন হয়
কালনায়, সেই পেঁয়াজকে সংরক্ষণ করার একটা বড় সমস্যা ছিল। যেটা জানা যাচ্ছে এইখানে যেটা করা হয়েছে পূর্বস্থলী, এই যে 1 এবং 2-তে যে কিষাণ মান্ডি করা আছে, সেখানে নাকি 40 মেট্রিক টন। আমি ওখানকার দায়িত্বপ্রাপ্ত গৌতম বাবুকে ফোন করেছিলাম, তিনি বললো গত বছর 36 মেট্রিক টন পর্যন্ত তারা সংরক্ষণ করতে হবে। এরকম কোনো ছবি কি তুমি দেখতে পেয়েছো? না, সেখানে গিয়ে শুধু আমরা যেটা দেখতে পেয়েছি, সেখানে সেরকম কিছু দেখা যায়নি। চারদিকে আবর্জনা স্তূপ, জঙ্গল হয়ে আছে। এখানে পুলিশের একটা মানে পুরো একটা জায়গাকে তারা অবৈধ দখল করে ঘাঁটি রেখে বলতে পারো, দিয়েছে। মানে অবৈধ ঘাঁটি বলতে পারো পুলিশের। একদমই। কেন পুলিশ কেন সেখানে তাদের সিজ করা গাড়ি রাখবে? পুলিশের জন্য অন্য জায়গা আছে। একদম একদম। কিষাণ মান্ডি তো পুলিশের নয়। বিজেপি অভিযোগ করছে যে এই জায়গাটার সঠিক ব্যবহার হচ্ছে না। একদমই, বিজেপি ঠিকই অভিযোগ করেছেন, সঠিক ব্যবহার হচ্ছে না। এটা কিন্তু আমরা দিনের আলোয় দেখতে পাচ্ছি, কিন্তু রাতের আলোতে যদি আমরা এখানে দেখি, তাহলে আমরা দেখতে পাবো মদের আড্ডা হচ্ছে, গাঁজা খাচ্ছে। ওখানে কিন্তু অনেক রকম দুষ্কৃতীরাও আড্ডা মারছে রাতের দিকে, সেটা হয়তো আমাদের প্রকাশ্যে আসেনি। ভয়ঙ্কর কথা বলছো রীতা। দ্বিতীয় কথা হচ্ছে 3 নম্বর গেট। ঠিক আছে, একটা গেট তো গেল, 3 নম্বর গেটটা সম্পূর্ণ তালা দেওয়া। সেখানে আমি দেখছি জঙ্গল হয়ে আছে, ভেতরে গাড়িগুলোর উপর জঙ্গল হয়ে আছে, সাপ কোপের একটা আস্তানা হয়ে গেছে, মানে যেটা বলা যায় প্রাণ বৈচিত্র্যের জন্য রাখা হয়েছে। এমন ছবিটা কি সত্যি? একদমই সঠিক। ওখানে যা দেখানো হয়েছে পুরো চিত্র যদি আজকে দেখান, মানে আজকে এখন যাওয়া যায়, হয়তো অন্ধকার হয়ে গেছে, একই চিত্র পাওয়া যাবে, কাল সকালে গেলে একই চিত্র পাওয়া যাবে। ওখানকার যিনি ভারপ্রাপ্ত, যিনি দায়িত্বে রয়েছেন শাসক দলের, তার তো কোনো হেলদোলই নেই। যদি তার হেলদোল থাকতো, তাহলে আজকে কিষাণ মান্ডিটা কিষাণদের কাছে বন্টন করা হতো এবং তারা আনন্দের সঙ্গে এই কিষাণ মান্ডিটা তারা ব্যবহার করতে পারে। তাই তুমি বলতে চাইছো এখানে অনেক ছেলের, নতুন নতুন তরুণ ছেলেদের রুজি রোজগারের, গ্রামের মানুষের, স্থানীয় মানুষের রুজি রোজগারের একটা জায়গা খুলে যেত। কারণ 100টা ঘর তালা দেওয়া, এগুলো কাদের মধ্যে বন্টন হয়েছে তাই নিয়ে প্রশ্ন তুলছে। হ্যাঁ, এইটা কাদের মধ্যে বন্টন হয়েছে সেটা কিন্তু এখনো প্রকাশ্যে আসেনি। সেটা নিয়ে প্রকাশ্যে আসাটা কতটা সম্ভবপর হবে সেটা হচ্ছে সেটাও একটা প্রশ্ন তুলছে। একদমই। কাকে দিল এই ঘরগুলো, কেন তালা বন্ধ, কারা তালা দিল এবং চাবি কাদের কাছে আছে? সবচেয়ে বড় কথা, আমরা দেখলাম এর ভেতরে প্লাস্টিকের আবর্জনার ব্যবসা করছে কেউ কেউ, সেখানে প্লাস্টিক জড়ো করে ব্যবসা করছে। এটা আমাদের ক্ষেত্রে খুবই লজ্জাজনক ব্যাপার। কারণ কিষাণদের জন্য হচ্ছে কিষাণ মান্ডি। কৃষকরা সত্যি দরিদ্র, তারা অনেক কষ্ট করে একটা ফসলকে চাষ করে, তাদের সন্তানের মতো সেই ফসলকে তারা মানুষ করে বলতে গেলে এটা। কিন্তু তাদের ক্ষেত্রে এটা খুবই দুঃখজনক ঘটনা এবং তারা অবহেলিত হচ্ছে রীতিমতো প্রতি বছর ধরে। অসংখ্য ধন্যবাদ রীতা তোমাকে। একদম আমাদের প্রতিনিধি যে ছবি তুলে ধরেছে সঞ্জীব, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে স্থানীয় প্রশাসন যারা দায়িত্বে আছে তারা কতটা অবিবেচকের মতো কাজ করছে। আপনি একবার ভাবতে পারছেন আপনারা কোথায় বাস করছেন? যে পূর্ব বর্ধমানকে বলা হয় শস্য ভাণ্ডার, বাংলা শস্য ভাণ্ডার, আর সেই শস্য ভাণ্ডারের যেখানে মজুত করে রাখার কৃষকদের জন্য একমাত্র স্থান কৃষক মান্ডি, সেই কৃষক মান্ডির করুণ হাল দেখলাম। কি দেখলাম ভেতরে, আপনারা দর্শকরা একবার আপনাদের মতামত জানাতে পারেন আমাদের টোল ফ্রি নাম্বারে। কি দেখলাম সেখানে? দেখলাম সেখানে পুলিশ দখল করে আছে 1/3 জুড়ে। তাদের সিজ করা গাড়ি রাখার কালনা শহরে জায়গা নেই, তাই এটাকে তারা তাদের সিজ করা রাখার একটা গ্যারেজ মনে করে রেখেছে। শুধু তাই নয়, সেই গেট দিয়ে ঢোকা নিষিদ্ধ করে দিয়েছে। কোন অধিকারে, কার অধিকারে, কোন ইসের অধিকারে তারা পুলিশ এই গেটটিকে ব্যবহার করে তারা ব্যবহার করছে, আর কে দিয়েছে এই অধিকার? স্থানীয় প্রশাসন কি বলছেন, স্থানীয় বিধায়ক কি বলছেন? আমার তো প্রশ্ন থাকবে তাদের কাছে। আপনারা তো যথেচ্ছাচার করছেন, আপনাদের এখতিয়ারের বাইরে গিয়ে আপনারা আপনাদের ক্ষমতা দেখাচ্ছেন। এটা অত্যন্ত লজ্জার। কৃষকদের জিনিস কৃষকদের ভাবে হাতে যদি সুষ্ঠুভাবে তুলে না দিতে পারেন সেটা তো লজ্জা। যদি মেমারি 1 পারে, মেমারি 2 পারে, আপনাদের জানিয়ে রাখি মেমারি 1 মেমারি 2-তে সেখানে কিন্তু কৃষকরা ন্যায্য দামে তাদের ধান বিক্রি করতে সেখানে যায় সরকারের কাছে। সেইখানে কিন্তু সুস্থভাবে সেখানে কিষাণ মান্ডি চলছে, তাহলে কেন পূর্বস্থলী 1 পারবে না? এটা কিন্তু প্রশ্ন থাকলো।
পূর্বস্থলী 1 নম্বর বকলের নিমতলা কিষাণ মান্ডি কেন পারবে না, এটা কিন্তু আমার প্রশ্ন আপনাদের কাছে। কোন অবস্থার মধ্যে কারা আছে এখানকার দায়িত্বে? এরকম দায়িত্ব জ্ঞানহীন মানুষ। অবিলম্বে বলবো, শাসক দলের কাছে এই সমস্ত মানুষ হচ্ছে মাথা ব্যথার কারণ। অবিলম্বে এরা যেমন দলে থাকবে তেমনি দলের ক্ষতি করবে, ক্ষুদ্র নিজেদের স্বার্থে বৃহৎ ক্ষতি করবে। একদম আপনাদের এইখান থেকে এই বার্তাই দেব, আমরা সারা দিনের শেষে যে খবর আপনাদের কাছে তুলে ধরি সেই খবরের কিন্তু একটি বিশেষ গুরুত্ব থাকে। এখান থেকে আমরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাই, দেখুন সরকার প্রচেষ্টা করছে না, সরকার তাদের মতো করে কিন্তু খরচ করে বিল্ডিং করেছে, তার আয়োজন করেছে, কিন্তু কিছু প্রশাসনের কিছু লোক, আপনি ভাবতে পারছেন স্থানীয় বিধায়কের ভূমিকাটা কি তিনি দেখবেন না? স্থানীয় পঞ্চায়েত প্রধানের ভূমিকাটা কি তিনি দেখবেন না? যেখানে এখানকার কৃষির দায়িত্ব আছে তাদের কোনো ভূমিকা নেই। তার মানে পুরো একটা অব্যবস্থা চলছে এখানে। আর এই অব্যবস্থার কারণে সন্ধে নামলেই যেটা স্থানীয় মানুষ অভিযোগ করছে, সমাজ বিরোধীদের আখড়া হয়ে গেছে। 3 নম্বর গেটটার দিকে যখন তাকিয়ে দেখলাম, পুরো গেটটা জুড়ে জঙ্গল হয়ে গেছে, পরিষ্কার করবার কোনো ব্যবস্থা নেই। কেন হবে? অনেকগুলো কেনর প্রশ্নের উত্তর দিতে হবে আপনাদের। একদমই, অবশ্যই আমাদের এই প্রতিবেদনের দিকে চোখ থাকবে। আমরা পরবর্তী প্রতিবেদনের দিকে চোখ রাখবো। আমরা চোখ রাখবো দক্ষিণ 24 পরগনার দিকে। শিল্প শহর হলদিয়ার কর্মসংস্থানের দাবিতে যুবক যুবতীদের লাগাতার বিক্ষোভ। স্থানীয় মানুষরা কাজের দাবির বিক্ষোভ দেখালেন হলদিয়া হিন্দুস্তান ইউনিলিভার কোম্পানির গেটের সামনে। বিক্ষোভ অনেক মানুষের, কি বলবে বিপ্লব এই বিষয়ে? না, একদম আমি তোমাকে বলি, এটা আমাদের দক্ষিণ 24 পরগনা, কোথায় স্ল্যাগে ভুল আছে আমি তোমাকে বলি। এটা পূর্ব মেদিনীপুরের, ইস্ট মেদিনীপুরের খবর। পূর্ব মেদিনীপুরের খবর একদম আপনাদের জানিয়ে রাখি। হলদিয়া শিল্পাঞ্চল হয়েছে। হলদিয়া শিল্পাঞ্চল হওয়ার পরে সেই জায়গায়, হলদিয়া শিল্পাঞ্চল তো এমনি হয়নি, শিল্প হয়নি, সেখানকার মানুষ তারা তাদের জমি দিয়েছিল, শিল্প হবার জন্য জমি দিয়েছে। সেই এলাকার মানুষের একটা স্বপ্ন ছিল। স্বপ্ন কি ছিল? স্বপ্ন ছিল তারা জমি দিয়েছে, তাদের শিক্ষিত ছেলেমেয়ে, এই নয় যে অশিক্ষিত ছেলেমেয়ে, তারা তাদের মধ্যে, ছেলেদের মধ্যে শিক্ষা যাদের আছে, যাদের মধ্যে যোগ্যতা আছে, আমি তোমাকে বলছি সেখানকার ছেলেরা ITI পাস করা, সেখানকার ছেলেরা জয়েন্ট পাস করা ছেলে রয়েছে, ইঞ্জিনিয়ার রয়েছে, বহু ছেলে রয়েছে যাদের যোগ্যতা রয়েছে, তারা চাইছে সেখানে কাজ না। এই কোম্পানিগুলো যাদের এখানে ব্যবসা করার জন্য জায়গা দেওয়া হয়েছে, তার মানে কোম্পানি করার জন্য যাদের জায়গা দেওয়া হয়েছে, তারা কি করেছে? তারা বাইরে থেকে লোক নিয়ে এসে তারা এখানে কাজ করাচ্ছে। কিন্তু অন্যায়। যাদের জমির উপর ফ্যাক্টরি গড়ে উঠলো, শিল্প গড়ে উঠলো, তারা উপেক্ষায় থাকবে কেন? এই প্রশ্নের উত্তর কে দেবে? চলুন আগে প্রতিবেদনটা দেখি, তারপর বুঝতে পারবেন কেন তারা বিক্ষোভে এসছে। একদিন ওরা জমি দিয়েছিল শিল্প শহর হবে বলে, প্রত্যাশা ছিল শিল্প শহর হলে বদলে যাবে ওদের জীবনযাপন। শিল্প শহর হলদিয়া হয়েছে কয়েক দশক, কিন্তু যোগ্যতা থাকা সত্ত্বেও সেভাবে কাজ হয়নি ওদের। তাই বাধ্য হয়ে কাজের দাবিতে বিক্ষোভ দেখালো হিন্দুস্তান ইউনিলিভার কোম্পানির গেটের সামনে। লিখিত আকারে দিচ্ছি, আমাদেরকে নিয়ে কোনো সহযোগিতা করছে না, সেই জন্য আমাদের এই অবস্থান। কিন্তু আমাদের এই অবস্থান চলবে কেন? যে ম্যানেজমেন্ট যতদিন না পর্যন্ত আমাদের এই দাবি দেওয়া মানে, আমরা এই দাবি দেওয়া। এলাকায় শিক্ষিত ও প্রশিক্ষিত বেকার যুবক যুবতী থাকা সত্ত্বেও স্থানীয়দের কোম্পানিতে কোনো কাজের সুযোগ দেওয়া হয়নি। বহিরাগত শ্রমিক নিয়ে এসে কারখানায় কাজ করানো হচ্ছে। এই স্থানীয় ছেলেমেয়েদের উদ্বাস্তু এবং ক্ষতিগ্রস্ত স্থানীয় ছেলেমেয়েদের চাকরির দাবিতেই আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি, সব গ্রামবাসীরা মিলে, মহিলারা এবং যে সমস্ত যুব সম্প্রদায় ছেলেমেয়েরা এসছে, সবাই আমরা এই চাইছি যে গ্রামের ছেলেমেয়েরা চাকরি সংস্থান হোক, কর্মসংস্থানে যেন তারা যোগ দিতে পারে। ম্যানেজমেন্ট বাইরের থেকে নিয়োগ করছে ছেলে মেয়েদেরকে, তা আমরা চাচ্ছি আমাদের গ্রামেরও ছেলে মেয়েরা কর্মসংস্থান। আমার ছেলে আছে, ছেলে। হলদিয়া পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা এই বিক্ষোভ সমাবেশে যোগদান করেন। তাদের বেশিরভাগই ক্ষতিগ্রস্ত পরিবারের মানুষজন। এখন দেখার বিষয় এই বিক্ষোভ কতটা কার্যকরী হয়, কি বা কারা এদের পাশে এসে দাঁড়ায়। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।
আমরা দেখলাম সেই চিত্র, দেখলাম পূর্ব মেদিনীপুরের একদম পরিষ্কার চিত্র, দেখলাম বিক্ষোভের শয়ে শয়ে মানুষ প্লাগ কার্ড হাতে নিয়ে কিন্তু বিক্ষোভ করছে। তাদের দাবি একটাই, কাজ কাজ তাদের দাবি। কি বলবেন বিপ্লব বিষয় আপনি? দেখো, পরিষ্কার কথা বলছি, তুমি দেখলে প্রথমে যেই ভদ্রলোক বক্তব্য দিল, সেই ভদ্রলোক কিন্তু পরিষ্কার একটা কথা বলেছে যে আমরা জমি দিয়েছিলাম শিল্প হবে বলে, শিল্প হবে বলে আমরা জমি দিয়েছিলাম। একটা স্বপ্ন ছিল যে শিল্প হবে, সেই শিল্প হলে কি হবে, আমরা আমাদের বাপ দাদার জমি, আমার বাপ দাদারা তাদের জমি দিয়েছে, স্বপ্ন একটাই ছিল যে এখানে শিল্প হবে, আর এই শিল্প হলে আমাদের ঘরের যোগ্যতা, যাদের যোগ্যতা আছে, এই বলছে না, বলছে বাইরে থেকে লোক কাজ করুক, কোনো আপত্তি নেই, কিন্তু কোথাও গিয়ে বাইরের লোক আসবে না কেন, বাইরের লোক কাজ করবে, কিন্তু কোথাও আমাদের ঘরের যে যোগ্য ছেলে আছে তাদেরকেও তো কাজ দিতে হবে। কোনো কথা শুনতে চাইছে না ম্যানেজমেন্ট। তুমি ভাবতে পারছো কত, মানে ম্যানেজমেন্ট কথা শুনতে চাই না, তাদের স্বার্থ চরিতার্থ হয়ে গেছে। আজকে হলদিয়া শিল্পাঞ্চল হয়েছে, হলদিয়া শিল্পাঞ্চল হয়েছে, এই যে ভদ্রলোক তো এই মুহূর্তে যাকে দেখা যাচ্ছে, ইনি পরিষ্কার বলছেন, ইনি ব্যবসা করেন, ইনি বলছেন যে আমার এলাকার ছেলেরা যারা, যাদের মধ্যে শিক্ষা আছে, যাদের যোগ্যতা আছে, তাদের কেন দেবে না? সমস্যা এখানে শর্ত দিয়ে কোনো, এই যে বলে না যে একটা মানুষ একটা স্বপ্ন নিয়ে তার জমি, তার নিজের জমিটা তুলে দেয়, যে উত্তরসূরিরা যেন এখানে অংশগ্রহণ করতে পারে, এখানে 10টা লোকের চাকরি হবে, কিন্তু সেই চাকরির জায়গায় যদি অন্য জায়গা থেকে লোক এসে কাজ করে, তখন তো কোথাও দাঁড়িয়ে কষ্ট হয়। এই যে ভদ্রমহিলা কথা বলছেন, এই ভদ্রমহিলার ছেলে ITI পাস, তিনি বলছে আমার ছেলের যোগ্যতা আছে, শিক্ষাগত যোগ্যতা, কারিগরি দক্ষতা সব আছে, তো অদ্ভুতভাবে এলাকার ছেলেকে কাজ দিচ্ছে না। আর শুধুমাত্র এতগুলো স্থানীয় মানুষ এই হিন্দুস্তান ইউনিলিভার কোম্পানি গেটের সামনে বিক্ষোভ করছে, এদের দাবি একটাই, কি শুধুমাত্রই কাজ, নাকি এদের পরিবারে যত রকমের যতজন ব্যক্তি আছে তাদের সবাইকে কাজ? তুমি শুধু তাই নয়, এই যে ধরো এরা এদের বাপ দাদার 14 পুরুষের জমি এরা তুলে দিয়েছে, এদের কাছে তুলে দিয়েছে, তো এদের তুলে দেওয়া বাপ দাদা 14 পুরুষের জমি তুলে দেওয়ার পরে কি দাঁড়িয়েছে, তোরা এরা ফ্যাক্টরি করেছে, ফ্যাক্টরির ধোঁয়া, ফ্যাক্টরির বিষাক্ত জল তাদের পরিবেশকে নষ্ট করছে, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে ভবিষ্যৎ জীবনের জন্য, তার প্রভাব পড়ছে, কিন্তু তার বদলে চাকরি। তুমি বলবে যখন জমি দিয়েছে সরকার তো ক্ষতিপূরণ দিয়েছে, একদমই, দেখো সরকার ক্ষতিপূরণ দিয়েছে, অনেকেই দর্শকরাই বলবে জমির বদলে তো অর্থ পেয়েছে। দাদা, সে অর্থটা এমন কিছু অর্থ না, অর্থের বদলে দিয়েছিল, তার মধ্যে একটা স্বপ্ন ছিল, অর্থ পাবার স্বপ্নে দেয়নি, দিয়েছিল একটা শিল্প হবে, আর সেই শিল্পের হাত ধরে কিছু মানুষের রুজি রোজগার হবে। এত বড় হলদিয়া অঞ্চলে স্থানীয় মানুষের যদি কাজের জায়গা না হয়, সেক্ষেত্রে বড় আফসোসের কিছু নেই। মানুষের এই নয় যে তাদের ছেলেদের যোগ্যতা নেই, তা নয়, তাদের তো যোগ্যতা আছে, যোগ্য লোক ছাড়া একদম কি করে এখানে, অযোগ্য লোকের চাকরি হওয়ার তো চাইনি, তারা বলছে যোগ্য ছেলেদের দিক, বাইরের লোক কাজ করুক, আমাদের কোনো আপত্তি নেই। একদম একদম। আমরা এই মুহূর্তে আমাদের প্রতিনিধির কাছে যাবো। প্রশ্ন শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আজকে যে ছবিটা ধরা পড়লো হলদিয়ার শিল্পাঞ্চলের ছবি, সেই ছবিতে স্থানীয় মানুষের দাবি যোগ্য ছেলেদের, তাদের এলাকার ছেলেদের চাকরি দিতে হবে। একটু সার্বিক রিপোর্টটা তুমি যদি বলো আজকে একটু। দেখো, হলদিয়া শিল্পাঞ্চল এলাকায় অসংখ্য কারখানা রয়েছে, কিন্তু কারখানার পিছনে যে বিষয়টা থাকে যে যখন কারখানা তৈরি হয় সেক্ষেত্রে স্থানীয় মানুষজনদের জমি যায়, এবং জমির ক্ষেত্রে স্বাভাবিকভাবে একটা দাবি থাকে যে স্থানীয় যাদের জমি আছে তাদের যেন চাকরি পায়, এটা কিন্তু একটা দাবি হয়েই আছে। এবং সেই ক্ষেত্রেই কিছু কিছু অভিযোগ, কিছু কিছু মানুষ চাকরি পেলেও কিছু কিছু মানুষ এখনো পর্যন্ত অনেক শিল্প কারখানা রয়েছে সেখানে কিন্তু তারা চাকরি পায়নি, এমনটাই কিন্তু অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে। আজও ঠিক একইভাবে হলদিয়া একটি কারখানার সামনে গ্রামবাসীরা তারা কিন্তু বিক্ষোভ দেখিয়েছে। তাদের বক্তব্য একটাই যে এইখানে স্বনামধন্য একটি কারখানা রয়েছে, এবং সেইখানে বেশ কিছু গ্রামবাসী তারা কিন্তু বর্তমান সময় চাকরি পাচ্ছেন না, অর্থাৎ স্থানীয় মানুষ অনেকে জমি যাচ্ছে বা স্থানীয় মানুষ রয়েছেন তারা কিন্তু চাকরি পাচ্ছে না, কিন্তু যারা চাকরি করছে তারা কিন্তু বহিরাগত বা ভিন রাজ্যের মানুষ তারা কিন্তু এসে এই হলদিয়ার বুকে বা হলদিয়ার যে কারখানা রয়েছে
সেখানে চাকরি করছে। আর সেই দাবি নিয়েই কিন্তু সকাল থেকে রীতিমতো তৎপর দেখতে পাওয়া যায় এলাকার বেশ কিছু গ্রামবাসী, এবং তারা কিন্তু কারখানার সামনে বিক্ষোভ দেখায়। পরে অবশ্য কারখানা কর্তৃপক্ষ কিছুটা আশ্বাস দেয় যে তাদের বিষয়টি ভাবনা চিন্তা চলবে, তারপর কিন্তু বিক্ষোভে উঠে যায়। তো সব মিলিয়ে কিন্তু একটাই বক্তব্য গ্রামবাসীদের যে দীর্ঘদিন ধরে কারখানা কর্তৃপক্ষ স্থানীয় মানুষজন বা যাদের জমি জায়গায় গেছে তাদেরকে চাকরির জন্য দেওয়া হবে প্রতিশ্রুতি ছিল, কিন্তু প্রতিশ্রুতি মতো কাজ না হওয়ার কারণেই তারা কিন্তু বিক্ষোভ দেখেছে। এবং আগামী দিন যদি তাদের এই কাজ না হয় তারা কিন্তু আবারও তারা আন্দোলনে নামবে, এমনটাই কিন্তু পাল্টা হুমকি দিয়েছে। একদম প্রশ্ন তোমার কাছে আমার দুটো প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, কখন এই বিক্ষোভ শুরু হয়েছিল, এবং দ্বিতীয় প্রশ্ন, শেষমেশ কি হলো, শেষে কি হলো? তবে যেটা বললাম যে বিক্ষোভ কিন্তু সকাল থেকেই হয়েছে। হলদিয়াতে কারখানা গেটের সামনে গ্রামবাসীরা বিক্ষোভ দেখায়। প্রায় 40 থেকে 50 জন গ্রামবাসী প্রথমে জড়ো হয় এবং তারা বিক্ষোভ দেখায়। প্রায় 12টা পর্যন্ত কিন্তু বিক্ষোভে চলে। পরে কিন্তু যে কারখানার কিছু কর্তৃপক্ষ আসেন, তারা বলেছেন যে বিষয়টি তারা ভাবনা চিন্তা করবেন, তারপর কিন্তু বিক্ষোভ উঠে যায়। তবে গ্রামবাসীরা কিন্তু পার্টিটা যেটা বললাম যে পার্টিটা তারা একটা বক্তব্য দিয়েছে, বহুদিন ধরে তারা এই জিনিসটা শুনে আসছে। যদি এরপর তারা দেখতে না পায় কিছুদিনের মধ্যে তার কিছু কারখানা কর্তৃপক্ষ তাদের জন্য সৎ ব্যবহার করছে বা তাদের পাশে দাঁড়াচ্ছে, তখন কিন্তু তারা পাল্টা আবারও বিক্ষোভ বা বড় আন্দোলনে তারা নামবে। একটা কথা যেটা প্রসেনজিৎ অভিযোগ করছিল, এলাকার লোক অভিযোগ করছিল যে তারা জমি দিয়েছে, তারা এই নয় তারা বাইরের লোকের চাকরি করুক, তাদের কোনো আপত্তি নেই, কিন্তু সেই সাথে যোগ্য, তাদের পরিবারের যোগ্য লোকের যারা চাকরি চাইছে সেখানে কোনো অনৈতিকভাবে তাদের এই দাবি নয়, এটা একদম সিধা কথা। কিন্তু তার সঙ্গে আরেকটা ভয়ঙ্কর অভিযোগ করছে, তারা জমি দেওয়ার পরে যেটা নিয়েছে সেটা হচ্ছে এই কারখানার বিষাক্ত বিষ তাদের বহন করতে, দূষণের আওতায় তাদের কিন্তু পড়তে হচ্ছে। কারণ প্রতিদিন এখানে এই ফ্যাক্টরি থেকে যে দূষণ পদার্থ আসছে, যেটা পরিবেশগত দিক থেকে খারাপ, সেইটা তারা সহ্য করছে। এইটা কতটা সত্যি? তবে একেবারেই বলে রাখা প্রয়োজন, যেটা যে হলদিয়া ক্ষেত্রে হলদিয়া যে শিল্পাঞ্চলের আগে প্রচন্ডভাবে দূষণ ঘটতো, এবং যার ফলে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে একটা বাধা নিষেধ ছিল যে নতুন কোনো কারখানা হবে না। পরবর্তী সময় পরিবেশ যে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ কিছুটা ছাড়পত্র পেয়েছে, এবং আগের তুলনায় যে পরিমাণ হলদিয়ার দূষণ ছড়াতো সেই জায়গাটা কিন্তু অনেকটাই কমেছে। এটা কিন্তু বলা যেতেই পারে, এটা মানে আমরা দূষণের মাত্রা কমেছে, কিন্তু মাঝে মধ্যে কিন্তু বিভিন্ন সময় হলদিয়ার বুকে আমরা দেখেছি একাধিকবার খবরও হয়েছে যে অভিযোগ উঠে বিভিন্ন কারখানার যে দূষিত জল বিভিন্ন খাল বা নালা দিয়ে যাচ্ছে, সেখানে বহু ছোট ছোট পরিবার যারা বাস করে তারা কিন্তু এই সমস্যার মধ্যে পড়তে হয়। সুগন্ধ বা জীবাণু রয়েছে, সেটা কিন্তু একদিকে দূষণ মানুষকে সহ্য করতে হয়। মাঝে মধ্যেই এই ঘটনা ঘটে, এবং তখন কোনো সময় দেখতে আমরা পাই যে ছাইগুলো উড়ে বিভিন্ন কারখানার ছাই কিছুটা দূষণের মধ্যে পড়তে হয়। এটা কিন্তু স্বাভাবিক, কিন্তু যেটা তবে অবশ্যই এটা বলে রাখা প্রয়োজন যে আগে যে পরিমাণ দূষণ ছিল হলদিয়ার বুকে সেটা কিন্তু অনেকাংশেই কমেছে। অসংখ্য ধন্যবাদ তোমাকে প্রসূন। যেটা বলছে সেটা হচ্ছে আকাশে কালো ধোঁয়া হয়ে যায়, আসলে আকাশে যে ছাইটা কালো ধোঁয়াটা বলছে দূষণের দিক, সেটা কিন্তু শ্বাস প্রশ্বাসের সঙ্গে আমাদের শরীরের মধ্যে মিশে যাচ্ছে। যাক, আমরা চোখে আঙুল দিয়ে দেখালাম, পরবর্তী খবরে যাব। অবশ্যই আমাদের এই প্রতিবেদনের দিকে নজর থাকবে। এখন সময় পরবর্তী জেলার দিকে একবার চোখ রাখার। আমরা যাব দক্ষিণ 24 পরগনার দিকে, একবার চোখ রাখবো আমরা। আবারও সুন্দরবনের কাঁকড়া ধরতে গিয়ে বাঘে মানুষের লড়াই, শেষ পর্যন্ত জিতল মৎস্যজীবী, হার মানল বাঘ। মৎস্যজীবীর নাম শ্যামল পদশীল। এক অন্যরকম ভিন্ন এক চিত্র। বিপ্লবদা, কি বলবেন এই বিষয়ে আপনি? না, একদম দেখো যেটা হয়েছে, এত বাঘ করে বাঘ ধরাই পড়ছে না, কিন্তু কতদিন আর বাঘের ভয়ে মানুষ ঘরে বসে থাকবে, তাই বাধ্য হলো জঙ্গলে যেতে। কারণ জঙ্গলে না গেলে, মাছ না ধরলে, কাঁকড়া না ধরলে ঘরের অন্ন উঠবে না। আমার মনে হয় প্রতিবেদনটা আগে দেখাই, তারপর মানুষের সরাসরি কথা বলবো। জীবন জীবিকার তাগিদে সুন্দরবন জঙ্গলের নদী খাড়িতে গিয়েছিল মাছ কাঁকড়া ধরতে। সেখানেই বাঘের আক্রমণে গুরুতর জখম হলেন এক মৎস্যজীবী। বর্তমানে মৃত্যুর সাথে কলকাতার মেডিকেল কলেজ হাসপাতালে পাঞ্জা লড়ছেন তিনি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুন্দরবন কোস্টাল থানার অন্তর্গত ছোট মোল্লাখালী পঞ্চায়েতের 9 নম্বর কালিদাসপুরের বাসিন্দা মৎস্যজীবী শ্যামাপদ মণ্ডল গত মঙ্গলবার প্রতিবেশী জগদীশ ঘরামি ও কমলেশ ঘরামিকে সাথে নিয়ে সুন্দরবন জঙ্গলের নদীখাড়িতে মাছ কাঁকড়া ধরার জন্য রওনা দিয়েছিল। 3 জন মৎস্যজীবী দিব্যি মাছ কাঁকড়া ধরছিলেন সুন্দরবনের বাগনা ফরেস্ট হরিখালি এলাকায়।
সেই সময় সুন্দরবন জঙ্গল থেকে একটি বাঘ বেরিয়ে আসে। শ্যামাপদকে লক্ষ্য করে টার্গেট করতে থাকে। মৎস্যজীবীরা তখন আপন মনে কাঁকড়া ধরার জন্য নৌকো থেকে দোন ফেলছিলেন। সেই সময় সুযোগ বুঝে বাঘ আচমকাই শ্যামাপদকে লক্ষ্য করে তার ঘাড়ে লাফিয়ে পড়ে, আক্রমণ শুরু করে। শুরু হয় ধস্তাধস্তি। নদীর জলে পড়ে যায় বাঘ ও শ্যামাপদ। বাঘ মুহূর্তে শ্যামাপদর কোমরে বুকে আক্রমণ করতে থাকে। নদীর জলে চলে দীর্ঘ সময় মানুষে বাঘে লড়াই। বাঘ তার শিকার ছাড়তে নারাজ, বারবার হুঙ্কার করে গর্জন করতে থাকে। অন্যদিকে চোখের সামনে এমন বিভৎস ঘটনা দেখে প্রথমে হতভম্ব হয়ে যায় দুই সঙ্গী। তারাও সঙ্গী সাথীকে উদ্ধার করার জন্য গাছের ডাল আর নৌকার বৈঠা নিয়ে বাঘের সামনে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে। দীর্ঘ প্রায় ঘণ্টাখানেক চলে বাঘে মানুষের লড়াই। পরিস্থিতি বেগতিক বুঝে বাঘ রণে ভঙ্গ দেয়। জগদীশ ও কমলেশরা শ্যামাপদকে রক্তাক্ত অবস্থায় নদীবক্ষ থেকে উদ্ধার করে নৌকায় তোলে। ততক্ষণে শুরু হয়ে গেছে রক্তক্ষরণ। তড়িঘড়ি নৌকার বৈঠা বেয়ে রাত প্রায় 11টা নাগাদ গ্রামের ঘাটে পৌঁছায়। সেখান থেকে ছোট্ট মোল্লাখালী প্রাথমিক হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। সেখানে চিকিৎসা মৎস্যজীবীর শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার ভোর রাতে কলকাতার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। বর্তমানে বাঘে আক্রান্ত ওই মৎস্যজীবী সেখানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। বাঘে মানুষের লড়াই দেখলাম দক্ষিণ 24 পরগনায়, কিন্তু শেষমেশ জিত হলো কিন্তু সেই মানুষেরই। কি বলবেন বিরোধী এই বিষয়ে আপনি? আমার মনে হয় আমরা এই যে দেখলাম এই লড়াই, আজকে এই লড়াই একটা নয়, আরো লড়াই হয়েছে। মাছ ধরতে গিয়ে আরেকজন মহিলাও আক্রান্ত হয়েছে। সরাসরি চলে যাব আমাদের জেলা প্রতিনিধির কাছে। রেবতী, শুনতে পাচ্ছ? যে ছবি আমরা দেখলাম দক্ষিণ 24 পরগনা, তা যে খবরের একদম শিরোনামে রয়েছে। প্রথম হচ্ছে বাঘে মানুষের লড়াই, একটা না দুটো লড়াই। প্রথম লড়াইয়ের খবরটা আমরা তোমার থেকে নেব, তারপর দ্বিতীয় লড়াইয়ের কথা শুনবো। দেখো বিপ্লবটা, তোমাকে জানিয়ে রাখি, সুন্দরবনের প্রত্যন্ত এলাকা সেই জঙ্গলের নদী খালিতে মাছ কাঁকড়া ধরতে যাওয়ার জন্য প্রতিনিয়ত মানুষ কিন্তু বাধাকে অতিক্রম করে, বাধা নিষেধাজ্ঞাকে তারা ইয়ে করে তারা কিন্তু সেই কাঁকড়া ধরতে গেছে। কাঁকড়া ধরতে গিয়ে কিন্তু বাঘের সঙ্গে প্রাণপণ লড়াই করে বেঁচে ফিরেছেন। আজকে সে একবারে মরণাপন্ন অবস্থায়, অর্থাৎ তার জীবন এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছে। এখন চিকিৎসাধীন চলছে। মানে একবারে রবিবার সন্ধ্যার সময় 3 জন বন্ধু মিলে তারা কাঁকড়া ধরতে যায়। সেখানে দন ফেলছিল। হঠাৎ রয়্যাল বেঙ্গল টাইগার একবারে সুন্দরবনের জঙ্গল থেকে তাদেরকে আক্রমণ করে এবং ঘাড়ে ধরে। হঠাৎ করে লাফিয়ে পড়ে একবারে নদীতে লাফিয়ে পড়লেও কিন্তু বাঘ তো ছাড়া নয়, কিন্তু তাদের সঙ্গে দীর্ঘ সময় ধরে লড়াইয়ের ফলে দুই বন্ধু তারা এসে নৌকার আল এবং গাছের ডাল ভেঙে তার লড়াই করে বন্ধুকে বাঁচিয়ে নিয়ে রাত্রি 11টার সময় যখন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়, সেখান থেকে প্রাথমিক চিকিৎসা করার পরে কলকাতার নার্সিং হসপিটালে তাকে স্থানান্তরিত করা হয়। ইতিমধ্যে কিন্তু সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। বিপ্লব দা, আরো একটি খবর শুনতে পেলাম, একজন মহিলাও নাকি বাঘে আক্রান্ত হয়েছে, এমন কোনো খবর আছে এই মুহূর্তে? দেখো, পাথর প্রতিমার একবারে জিপ্লর সত্যদাসপুর এলাকায়, সেখানে ও স্বামী, সন্তান এবং ভাসুর এবং দেওরকে নিয়ে মহিলা গেছিলেন কাঁকড়া ধরতে। 3-5 জন ছিল, 5 জায়গায় কাঁকড়া ধরা নিয়ে সেই সময় তারা ব্যস্ত, দন ফেলছে। হঠাৎ করে এসে বাঘ পেছন থেকে এসেই কিন্তু একবারে ডান সাইড লাগোয়া মহিলাকে ধরে। মহিলা যখনই চিৎকার করে ছুটে এসে তারা তড়িঘড়ি বাঘের সঙ্গে যুদ্ধ করে তাকে উদ্ধার করে নিয়ে এসে প্রাথমিক, যেটা পাথর প্রতিমা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে তাকে চিকিৎসা করার পরে ইতিমধ্যে কিন্তু তাকে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে তাকে স্থানান্তরিত করা হয়েছে। এই যে দিনের পর দিন কুমিরের সাথে মানুষের লড়াই, বাঘের সাথে লড়াই, বাঘের আতঙ্ক, সুন্দরবন একটা যেন মানুষকে বাঘের আতঙ্কে তাড়া করছে। জঙ্গলটা যেন একটা ভয়ানক একটা জায়গা তৈরিতে পরিণত হয়েছে। কারণ তোমাকে বলে রেখে, বেশ কয়েকদিন জুড়ে এই যে কাঁকড়া ধরতে যারা যাচ্ছে তাদেরকে পরপর বাঘ আক্রমণ করছে এবং কুমিরে আক্রমণ হচ্ছে। অর্থাৎ নদীতে থাকলেই হচ্ছে কি কুমিরের আতঙ্ক, ও ডাঙ্গাতে থাকলে অথবা জঙ্গলে থাকলেই তাদের বাঘের আতঙ্ক। মানুষ অকালেই কিন্তু মৃত্যুর সঙ্গে, কেউ মৃত্যু শয্যায় হয়ে যাচ্ছে, আবার কেউ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, আবার কেউ মৃত্যু বরণও করছে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু প্রশাসনের তরফ থেকে কোনো নিরাপত্তা নেই। তাহলে কি প্রশাসনের তরফ থেকে যে নিষেধাজ্ঞা জারি করেছে সুন্দরবনের এই সমস্ত জঙ্গলে মাছ কাঁকড়া ধরা নিষেধাজ্ঞা, তাহলে সাধারণ মানুষ যারা নদী মাতৃক এলাকায়, যাদের নদীর উপর নির্ভর করে তাদের দিন কাটাতে হয়,
তাদের জীবন জীবিকা নির্বাহ করতে হয়, তাহলে তারা কি করে জীবন জীবিকা নির্বাহ করবে? এই নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় প্রশ্ন উঠেছে, তারা এখন বিক্ষোভের মুখে পড়ছে, আন্দোলন করা শুরু করেছে, তাদের কি করে জীবন চলবে? অর্থাৎ জীবনকে হাতে নিয়ে, জীবনের বাজি নিয়ে জলে কুমির ডাঙায় বাঘের সঙ্গে এই মুহূর্তে বেঁচে থাকতে হচ্ছে মানুষকে। পরপর আজকের খবরের শিরোনামে পরপর দুটি ঘটনা একবারে চোখে আঙুল দিয়ে দেখালো। বন দপ্তরের লোক যে বাঘকে ধরতে নাজেহাল, সেই বাঘের শিকার হচ্ছে সাধারণ মানুষ। পেটের জ্বালায় যারা জঙ্গলে যাচ্ছেন তাদের শিকার হচ্ছেন। তুমি আমাদের সঙ্গে থাকো, কারণ দক্ষিণ 24 পরগনায় আরও একটি বড় খবর এই মুহূর্তে সবচেয়ে বড় সংবাদ মাধ্যমের শিরোনামে উঠে আসছে। আপনাদের বলেই রাখি, সঞ্জীব তোমার অনুমতি নিয়ে আমি বলছি, সোশ্যাল মিডিয়ার হাত ধরে পরিচয় হয়েছিল, তারপর বিয়ের ঠিক 8 মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য। হ্যাঁ, ঘটনাটি ঠিক দক্ষিণ 24 পরগনার নরেন্দ্রপুরের ঘটনা। আমি আপনাদের জানিয়ে রাখি, আমাদের খুব খারাপ লাগছে বলতে, যে একদম যদি ধরা যায় যে বারুইপুর চম্পাহাটির মাঝে কাটাখাল বলে একটা জায়গা আছে, সেইখানকার একটি মেয়ে, আর এই ছেলেটিও সোশ্যাল মিডিয়ার করে আর কি এর কাজ, আর কি সোশ্যাল মিডিয়ার কাজ করেন আর কি। এই সোশ্যাল মিডিয়ার হাত ধরে দুজনের পরিচয় হয়, হ্যাঁ কন্টেন্ট ক্রিয়েটার, এদের পরিচয় হয়, ভালোবাসা হয়, তারপর বিয়ে হয়। যেটা জানা যাচ্ছে, মেয়ের বাড়ি থেকে অভিযোগ করছে যে তার উপর শারীরিক এবং মানসিক কি হয়েছিল শুনবো, তবে তার আগে আপনার প্রতিবেদনটা দেখে নেবো, তারপর আমাদের প্রতিনিধি রয়েছে। বিয়ের মাত্র 8 মাসের মাথায় মৃত্যু এক গৃহবধূর। মৃতার নাম শুভ্রা সর্দার। ঘটনাটি নরেন্দ্রপুর থানা এলাকার কেলেগড়া অঞ্চলের। পরিবারের অভিযোগ, ফোনে কথা বলা নিয়ে স্বামী রানা সর্দারের সঙ্গে শুভ্রার দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল। স্ত্রীর সঙ্গে অন্য কারো সম্পর্ক রয়েছে, এই সন্দেহে শুভ্রার ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালানো হতে বলে দাবি পরিবারের। আমি নিয়েছি বুধবার দিনকে, আমি বলি পৌষ মাস আমার বাড়ি থাকবে বলে, ও শ্বশুর কালকে রয়েছে রবিবার, সকালবেলায় এসেই মূর্তি বলেছে, দিদি আমি মেয়ে নিয়ে যাই, আমি জিম্মা করে নিয়ে যাচ্ছি, আমি তোমার মেয়ের বৃহস্পতিবার তোমার বাড়ি ফের দিয়ে যাবো মেলা দেখার জন্যে। সেই মেয়ে কাল রাত্রিরে মেরে ফেলে দিয়েছে, দিয়ে টাঙিয়ে দিয়েছে কী কেউ জানি না, আমরা গেছি হাসপাতালে দিয়েছে, কারো দেখতে পাইনি। এবার দেখছি সব্য অলঙ্কার দাগ, চুল টুল সব ছেঁড়া, পাহাড় পা সব বেঁকা, মেয়ে পুরো কালো হয়ে গেছে ফার্স্ট মেয়ে। কিন্তু আমার শাস্তি চায়, এইগুলো আমাদের তো হাত দিতে দেয় না, আমি দেখলাম এইগুলো আছে কিসে কালশিটে পুরো আমি জানিনি, পুলিশে হাত দিতে দিচ্ছে না। এবার এখানটায় পুরো ভাঙা, এইগুলো পুরো ফার্স্ট এইগুলো এংড়ে ছিঁড়ে নেছে, মেরে গোলায় ফাইল হয়ে গেছে, আমাদের খবর দেয়নি। আমরা বাইরে থেকে খবর পেয়ে গিয়ে দেখি যে আমার মেয়ে নিয়ে হাসপাতালে, যে পুলিশ আমাদের হাসপাতালে ঢুকতেই দেয়নি, ওখান থেকে আমার সব তেড়ে দিয়েছে, দিয়ে তারপরে নিয়ে আমার মেয়ের কোথায় গেছে আমি। জানা গিয়েছে, চলতি বছরের এপ্রিল মাসে বারুইপুর থানার কাটাখাল এলাকার বাসিন্দা শুভ্রা সর্দারের সঙ্গে নরেন্দ্রপুর থানার কেলেগড়া এলাকার বাসিন্দা রানা সর্দারের বিয়ে হয়। সোশ্যাল মিডিয়ায় আলাপ থেকেই দুজনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। 17 ডিসেম্বর মেলা ও পৌষ মাসে বাপের বাড়িতে থাকার কথা বলে শুভ্রাকে নিয়ে আসেন তার মা। কিন্তু পরিবারের অভিযোগ, 21 ডিসেম্বর রবিবার শ্বশুর ভদ্রেশ্বর সর্দার এসে জোর করে শুভ্রাকে আবার শ্বশুর বাড়িতে নিয়ে যান। মেয়ের প্রতি সন্দেহ করতো ওরা, ঠিক আছে, ওরাই দেখাশুনো করে নিজেরাই ভালোবাসা করে বিয়ে করেছে। করার পরে ওরা বিয়ের 2 মাস পরে থেকে অত্যাচার আরম্ভ করতো, ঠিকমতো খাওয়া দাওয়া দিত না, পরনে দিত, বাপের বাড়ি থেকে সমস্ত জিনিসপত্র দিয়ে আসতো, টাকা পয়সা বলো বাজারটা করে দিয়ে আসতো, সেইভাবে সংসার চলতো। কিন্তু অত্যাচার করতো অত্যধিক। এইবারে মেয়ের বাপের বাড়িতে প্রায় চলে আসতো, যে তুই অন্য ছেলের সাথে ফোন করিস, অন্য ছেলের সাথে আসিস। কিন্তু ওই ছেলেটির সাথে ও নিজেই ভালোবাসা করে ও বাইকে করে তুলে নিয়ে গিয়ে ওর ওখানে কোনো একটা থানেতে গিয়ে বিয়ে করেছে। কিন্তু মনের একটা সন্দেহ থেকে এই মেয়েটির ওপর অত্যাচার করতো। অত্যাচার কে করতো? মেয়ের শ্বশুর ভদ্রেশ্বর সর্দার, ওর স্বামী রানা সর্দার, শাশুড়ি সুকুলি সর্দার, ভাসুর রাকেশ সর্দার, মানে ফ্যামিলি, একদম ফ্যামিলি। সন্দেহবশত আর অন্য কোনো কারণ নাহলে শ্বশুর গতকাল 3টের সময় বৌমাকে নিয়ে চলে যায়, আর রাত্রেবেলা গলায় মানে মারধর করে আর টাঙিয়ে দেয়।
এরপর দিন সোমবার প্রতিবেশীদের ফোনে শুভ্রার মৃত্যু সংবাদ পান তার বাবা মা। পরিবারের অভিযোগ, শুভ্রার শরীরে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে এবং তাকে খুন করা হয়েছে। এই ঘটনায় নরেন্দ্রপুর থানায় স্বামী রানা সর্দার সহ শ্বশুরবাড়ির 4 জনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। মঙ্গলবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। কি বলবে রেবতী? একদম যে ঘটনা দেখলাম এ তো ভয়ঙ্কর নৃশংস। দেখো বিপ্লব দা, তোমাকে জানিয়ে রাখি সোশ্যাল মিডিয়া মানুষকে কত দূরে না পৌঁছে দিতে পারে। যেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দুজনের মধ্যে আলাপ আলোচনা হয়, সেখান থেকে নিজেদের মধ্যে চেনা জানা এবং তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়, তারপরে দুজনের মধ্যে বিয়ে হয়। কারণ তোমাকে বলে রাখি যে এপ্রিল মাসে বারাইপুরে তাদের বারাইপুর থানার কাটাখাল এলাকার বাসিন্দা শুভ্রা সর্দারের সঙ্গে নরেন্দ্রপুর থানার কেলেগড় এলাকার বাসিন্দা রানা সর্দারের বিয়ে হয়। যথারীতি একটা মন্দিরের মধ্যেই তাদের বিয়ে হয়। বিয়েটা হয়েছিল এপ্রিল মাসে, অর্থাৎ আজকে ধরলে ডিসেম্বর ধরলে গত 8 মাস হয়েছে। কিন্তু 8 মাসের মধ্যে 2 মাসের পর থেকেই তার উপরে অত্যাচার চলতো। বাপের বাড়ি থেকে জিনিস নিয়ে আসার জন্য সেই মতন করে বাপের বাড়িতে টাকা থেকে বাজার থেকে সমস্ত জিনিসই কিন্তু শুভ্রাকে দেওয়া হতো। কিন্তু পরবর্তীকালে এইটা সন্দেহজনক ভাবে স্বামী সন্দেহ শুরু করলো, সেখান থেকে শুরু হলো অত্যাচার। প্রতিনিয়ত শ্বশুর শাশুড়ি ভাসুর তার সঙ্গে অত্যাচার করতো এবং পরবর্তীকালে বাপের বাড়িতেও কিছু কিছু জানাতো। কিন্তু পরবর্তীকালে বাবা মা এসে তাকে 17ই ডিসেম্বর শুভ্রাকে নিয়ে যায় পৌষ পাবনে মেলা দেখার জন্য। সেখান থেকে তার শ্বশুর 21শে ডিসেম্বর তাকে আনতে যায় যে তার একবারে পুত্রবধূকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসার জন্য। পরবর্তীকালে তাকে আবার ফিরিয়ে দেওয়া হবে, কিন্তু সেই ফেরাই তার শেষ ফেরাই হলো। সেখান থেকে যে নিয়ে আসার পরে তারপরে খবর যায় তার বাবার বাড়িতে, সে নাকি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। কিন্তু তার বাবার বাড়ির লোকের অভিযোগ যে তার প্রতি আজকের 8 মাস আগে থেকেই তার প্রতি অত্যাচার চলতো এবং সেই অত্যাচারের চিহ্ন দাগ মাত্র কিন্তু তার শরীরের মধ্যে এখন প্রকাশ পাচ্ছে। কিন্তু ইতিমধ্যে নরেন্দ্রপুর থানায় তার 4 জনের নামে, অর্থাৎ স্বামী, শ্বশুর, শাশুড়ি এবং ভাসুরের নামে অভিযোগ দায়ের করেছে। নরেন্দ্রপুর থানার পুলিশ তদন্ত করছে। এবারে ময়নাতদন্তে পাঠানো হয়েছে, তারপরেই জানা যাবে যে আসল রহস্যটা কি। তোমার কি মনে হয় এই পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পেরেছে পুলিশ? পুলিশ ময়নাতদন্তের জন্য অপেক্ষা করছে। ময়নাতদন্তে আসার পরে যদি রিপোর্টে আসে যে তার প্রতি সত্যি অত্যাচার করে মারা গেছে, যে তাকে মেরে দেওয়া হয়েছে, তারপরেই কিন্তু তারা সিদ্ধান্ত নেবে। ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য কিন্তু 4 জনকে থানায় নিয়ে আসা হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। তার থেকেই কিন্তু আসল সত্যটা উঠে আসলেই তার ভিত্তিতেই হচ্ছে তদন্ত শুরু হবে। অসংখ্য ধন্যবাদ তোমাকে রেবতী। কি ভয়ঙ্কর ঘটনা আমরা দেখলাম, ভয়ঙ্কর ঘটনা। হ্যাঁ, এই সোশ্যাল মিডিয়ায় প্রেম, সোশ্যাল মিডিয়ার হাত ধরে প্রেম, তারপরে বিয়ে, তারপরে আবার সন্দেহ, ভয়ঙ্কর ঘটনা। এখনো পুলিশ আটক করেছে বলবো না তাদের জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে, এখনো পরিষ্কার হয়নি। তবে সবটাই নির্ভর করছে পোস্টমর্টম রিপোর্টের পর। আমরাও অপেক্ষা করছি। আসলে চাই সমাজ থেকে এই সমস্ত নরকের কীট, তারা যারা বিভৎসভাবে এরভাবে ফুটফুটে একটি মেয়েকে খুন করতে পারে, তাদের উল্লেখযোগ্য শাস্তি চাই, যেন তাদের শাস্তি দেখে বাকিরা ভয় পায়। একদম বেলুদা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় আমরা প্রত্যেকটা প্রতিবেদন ভালো করে বিশ্লেষণ করতে পেরেছি। অবশ্যই আমাদের হাতে অবশ্যই সময় খুব কম। আরও বিশেষ কিছু প্রতিবেদন দেখার জন্য পরবর্তী নজর রাখুন এক্সপ্রেস নিউজের দিকে। এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর নেয়। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়।